আচ্ছা, বাড়িতে স্টিলের চামচ বা বাটির দিকে তাকালে কি অদ্ভুত দেখায় সেটা কি কখনো খেয়াল করেছেন? আজকের এই পর্বে আমরা ঠিক এই সাধারণ জাদুর পেছনের বিজ্ঞানটাই জানব। চলুন গলীয় দর্পণের মাধ্যমে এই রহস্যটার সমাধান করা যাক। তো প্রশ্নটা ঠিক এটাই। একটা চকচকে চামচের ভেতরের দিকে তাকালে প্রথমে সবকিছু বেশ বড় আর সোজা দেখায়, তাই না? কিন্তু যেই চামচটা একটু দূরে সরানো হয়, অমনি সব উল্টো। কেন হয় এমন? এই সাধারণ দেখতে ঘটনাটার পেছনেই কিন্তু লুকিয়ে আছে আলোর এক অসাধারণ নিয়ম। আসল উত্তরটা লুকিয়ে আছে চামচের ওই বাঁকানো তলের মধ্যে। দেখুন, একটা সাধারণ সমতল আয়না কি করে? ওটা শুধু আলোর দিকটা পাল্টে দেয়। কিন্তু আয়নাটা যদি এমন বাঁকানো হয়, তাহলে কিন্তু ওটা আলোকে এক জায়গায় আনতেও পারে, আবার ছড়িয়েও দিতে পারে। আর এই বিশেষ বাঁকানো আয়নাগুলোকেই আমরা বলি গলীয় দর্পণ। চলুন এই ব্যাপারটা নিয়ে আজ আমরা কথা বলবো। তো যে কোনো কিছু ভালো করে বুঝতে হলে আগে তার গঠনটা জানা দরকার, তাই না? চলুন প্রথমে গলীয় দর্পণের মূল অংশগুলোর সাথে পরিচিত হয়ে নিই। গলীয় দর্পণ কিন্তু মূলত দুরকমের হয়। ভাবুন তো একটা চামচের কথা। এর যে ভেতরের দিকটা, মানে যেখানে খাবার তোলা হয়, সেই বাঁকানো তলটা যখন আয়নার মতো কাজ করে, তখন সেটা হলো অবতল দর্পণ। আর চামচের ঠিক উল্টো পিঠ, মানে বাইরের দিকের যে উঁচু তলটা, সেটা যখন আয়না হয় তাকে বলে উত্তল দর্পণ। খুবই সহজ ব্যাপার, তাই না? আচ্ছা, এবার কয়েকটা জরুরি শব্দ জেনে নেওয়া যাক। এগুলো আমাদের পরে খুব কাজে দেবে। প্রথমে আসি বক্রতা কেন্দ্র বা সিতে। ভাবুন তো, এই বাঁকানো আয়নাটা আসলে একটা বড় গোলকের অংশ, তাই না? সেই কাল্পনিক গোলকের যে কেন্দ্র, সেটাই হলো বক্রতা কেন্দ্র। এরপর আছে পি বা মেরু, যেটা হলো আয়নাটার ঠিক মাঝখানের বিন্দুটা। এখন এই সি আর পি কে যদি একটা সোজা লাইন দিয়ে যোগ করা হয়, ওটাকেই বলে প্রধান অক্ষ। আর সি থেকে পি পর্যন্ত যে দূরত্ব, সেটাই হলো বক্রতা ব্যাসার্ধ বা আর। বেশ, এখন আমরা আসব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসে, আর সেটা হলো ফোকাস। এই ফোকাস পয়েন্টেই কিন্তু আসল খেলোয়াড়। এটাই ঠিক করে দেয় যে আয়নাটা আলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবে আর প্রতিবিম্বটা ঠিক কেমন দেখতে হবে। তো এই মুখ্য ফোকাস বা এফ হলো একটা ম্যাজিক পয়েন্ট। ব্যাপারটা কি? ধরুন অনেকগুলো আলো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে একটা অবতল দর্পণে পড়ল। প্রতিফলনের পর ওই সব রশ্মিগুলো ঠিক এই এফ বিন্দুতে এসে মিলে যাবে। আর যদি দর্পণটা উত্তল হয়, তখন রশ্মিগুলো এমনভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে যেন মনে ভাবে ওগুলো ওই এফ বিন্দু থেকেই বেরিয়ে আসছে। এখানে ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখুন অবতল দর্পণটা কিভাবে সব সমান্তরাল রশ্মিকে এক জায়গায় নিয়ে আসছে, ঠিক যেন একটা আতশ কাজ। আর উত্তল দর্পণ ওটা করছে ঠিক তার উল্টোটা, মানে রশ্মিগুলোকে বাইরের দিকে ছড়িয়ে দিচ্ছে। এখানে একটা বেশ মজার তথ্য আছে। এই যে ফোকাস দৈর্ঘ্য, এটা কিন্তু আলোর রঙের উপর নির্ভর করে না। আরও মজার ব্যাপার হলো, দর্পণটাকে যদি জলের নিচেও নিয়ে যাওয়া হয়, তাহলেও এর ফোকাস দৈর্ঘ্য কিন্তু এক চুলও বদলাবে না। আর এখানেই লুকিয়ে আছে একটা সোনালী নিয়ম, একটা খুব সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সম্পর্ক। যে কোনো গলীয় দর্পণের জন্য তার বক্রতা ব্যাসার্ধ বা আর সবসময় ফোকাস দৈর্ঘ্য বা এফ এর ঠিক ডাবল হয়, মানে R = 2F। এই ছোট্ট একটা সূত্রই কিন্তু দর্পণ ডিজাইনের একেবারে মূল কথা। আচ্ছা, জ্যামিতি তো বোঝা গেল। এবার চলুন সেই নিয়মগুলো জেনে নিই, যেগুলো ব্যবহার করে আগে থেকেই বলে দেওয়া সম্ভব যে প্রতিবিম্ব ঠিক কোথায় আর কেমন তৈরি হবে। প্রতিবিম্বটা ঠিক কোথায় তৈরি হবে সেটা আঁকার জন্য মাত্র ৩টা সহজ নিয়ম আছে। আর এই নিয়মগুলো কিন্তু একদম পাক্কা। নিয়ম নম্বর ১, যে রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসবে, সেটা প্রতিফলনের পর সবসময় ফোকাস পয়েন্ট দিয়ে যাবে। নিয়ম নম্বর ২, ঠিক এর উল্টোটা, মানে যে রশ্মি ফোকাস দিয়ে আসবে সেটা আয়নায় ধাক্কা খেয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। আর ৩ নম্বর নিয়মটা আরও সোজা, যে রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটা যে পথে এসেছে ঠিক সেই পথেই সোটান ফিরে যাবে। ব্যাস, এই ৩টে নিয়মই হলো আসল চাবিকাঠি। চলুন এবার দেখি এই নিয়মগুলো বাস্তবে কিভাবে কাজ করে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আয়নার সামনে বস্তুটা ঠিক কোথায় আছে তার উপরে কিন্তু প্রতিবিম্বের সবকিছু নির্ভর করে, মানে তার অবস্থান, আকার, এমনকি সেটা সোজা হবে না উল্টো সেটাও।
ধরুন একটা অবতল দর্পণের সামনে বক্রতা কেন্দ্র বা সি আর ফোকাস বা এফ এর ঠিক মাঝখানে একটা বস্তু রাখা হলো। তাহলে কি হবে? দেখা যাবে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে, আর সেটা হবে আসল মানে সদ উল্টো, আর বস্তুটার চেয়ে আকারে বেশ বড়। চামচটা যখন মুখ থেকে একটু দূরে থাকে তখন ঠিক এই ঘটনাই ঘটে। কিন্তু আসল ম্যাজিকটা হয় তখন যখন বস্তুটাকে আয়নার একদম কাছে নিয়ে আসা হয়, মানে ফোকাস এফ আর মেরু পি এর মাঝখানে। তখন কি হয় জানেন? তখন আয়নার পেছনে একটা প্রতিবিম্ব তৈরি হয়, যেটা সোজা, অসৎ আর জিনিসটার চেয়ে অনেক অনেক বড়। আর ঠিক এইটাই হলো চামচের ম্যাজিক। যখন চামচটা মুখের একদম কাছে থাকে তখন মুখটা থাকে ফোকাসের ভেতরে, আর তাই একটা বড় আর সোজা ছবি দেখা যায়। আর যেই চামচটা একটু দূরে সরানো হয় অমনি মুখটা ফোকাস পয়েন্ট পার করে যায়, আর সাথে সাথে প্রতিবিম্বটাও ভোজবাজির মতো উল্টে যায়। তো এই যে বিজ্ঞান, এটা কিন্তু শুধু চামচের মধ্যেই আটকে নেই। আমাদের প্রতিদিনের জীবন থেকে শুরু করে একেবারে মহাকাশ গবেষণা পর্যন্ত সব জায়গায় এর ব্যবহার আছে। চলুন কয়েকটা দারুণ উদাহরণ দেখা যাক। আচ্ছা, হাতে না ধরেও কিন্তু একটা আয়না চেনা যায়। কিভাবে? খুব সহজ। যে কোনো একটা জিনিস আয়নার খুব কাছে ধরুন। যদি দেখেন প্রতিবিম্বটা একই সাইজের, তাহলে ওটা সমতল দর্পণ। যদি দেখেন প্রতিবিম্বটা সবসময় ছোট দেখাচ্ছে, তাহলে ওটা উত্তল। আর যদি কাছে আনলে বড় দেখায়, তাহলে ওটা নির্ঘাত একটা অবতল দর্পণ। বাস্তব জীবনের এর যে কত দারুণ ব্যবহার আছে তা ভাবলে অবাক হতে হয়। প্রথমে আসি অবতল দর্পণের কথায়। যেমন ধরুন শেভিং আয়না বা ডেন্টিস্টরা যে ছোট আয়নাটা ব্যবহার করেন, ওগুলো অবতল। কেন? কারণ আমরা একটু আগেই দেখলাম যে কাছে ধরলে এটা একটা বড় আর সোজা প্রতিবিম্ব দেখায়, ফলে ছোট জিনিসও পরিষ্কার দেখা যায়। আবার দেখুন গাড়ির হেডলাইটেও কিন্তু অবতল দর্পণই থাকে, কিন্তু অন্য কারণে। ওখানে আলোকে একটা শক্তিশালী সোজা রশ্মিগুচ্ছে পরিণত করে অনেক দূরে পাঠানো হয়। এবার ভাবা যাক উত্তল দর্পণের কথা। গাড়ির সাইড ভিউ মিরারে ওটা কেন লাগানো থাকে? কারণ ওটা সব কিছুর ছবি ছোট করে দেখায়, ফলে অনেক বড় একটা এলাকা ওই ছোট্ট আয়নার মধ্যে চলে আসে। এতে ড্রাইভারের দেখার পরিধি বা ফিল্ড অফ ভিউ অনেক বেড়ে যায়। তাহলে চলুন আজকের পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো একবার ছালিয়ে নেওয়া যাক। তো আমরা কি জানলাম? প্রথমত, একটা সাধারণ চামচ আসলে একটা অবতল দর্পণের মতোই কাজ করে। দ্বিতীয়ত, আসল রহস্যটা হলো ফোকাস বিন্দু, ওটা পার হলেই প্রতিবিম্ব উল্টে যায়। তৃতীয়ত, R=2F, এই ছোট্ট সম্পর্কটাই দর্পণের ডিজাইনের মূল ভিত্তি। আর সবশেষে অবতল দর্পণ জিনিসকে বড় করে দেখায়, আর উত্তল দর্পণ দেখার পরিসর বাড়িয়ে দেয়। তাহলে আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন থাকলো। গাড়ির ভেতরে চালকের সামনে যে রিয়ার ভিউ মিরারটা থাকে, ওটাতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় বলে মনে হয়, আর কেন? আজকের আলোচনা থেকে কিন্তু এর উত্তরটা সহজেই পাওয়া যাবে। একটু ভেবে দেখুন তো।